সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক এমপি পদে মনোনয়ন প্রদান এবং তার পরবর্তী সময়ে দলীয় নানা ক্রন্দল এবং হানাহানি নিয়ে আলোচনা সুবিধার্থে আমি দুভাগে আলোচনাটি করব। প্রথমত, কারা মনোনয়ন পেলেন, কি তাদের গুণাবলী, এবং দ্বিতীয় ভাগে আলোচনা করব মনোনয়ন পরবর্তী দলীয় সহিংসতা এবং হানাহানি সম্পর্কে। প্রথমেই যদি বলি যে বাংলাদেশ নির্বাচন কমিশন এখনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেননি, তাহলে বিএনপি কেন এত তাড়াহুড়ো করে এত আগেই দলীয় মনোনয়ন প্রদান করলেন বা ঘোষণা করলেন? বিষয়টি এরকম যে তারা বোঝার চেষ্টা করলেন যে কাদেরকে মনোনয়ন দিলে কী ধরনের প্রতিক্রিয়া দলের ভেতর থেকে, দলের কর্মীদের ভেতর থেকে আসবে এবং সেটি কেমন করে সামাল দেবেন, সেরকম একটি কৌশলের অংশ হিসাবে কি তারা এত আগে ভাগে মনোনয়ন দিলেন? হলে হতেও পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কারা মনোনয়ন পেলেন? আমি প্রথমেই উল্লেখ করতে চাই, বিএনপি যে 237 জন প্রার্থী প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে ম্যাডাম খালেদা জিয়া রয়েছেন 1 নম্বরে। ম্যাডাম খালেদা জিয়াকে তারা 3টি আসনে মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে অনেক কথা হচ্ছে চারিদিকে। ম্যাডাম খালেদা জিয়ার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, কারণ তিনি বাংলাদেশের গণতন্ত্রের একজন অতন্ত্র প্রহরী। বাংলাদেশের গণতন্ত্র প্রতিস্থাপনের জন্য, পুনঃস্থাপনের জন্য তিনি দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রাম করেছেন, নিজের জীবনকে বিপন্ন করেছেন, জেল খেটেছেন, এমনকি সুচিকিৎসা পর্যন্ত উনি পাননি আওয়ামী শাসনামলে। তারপরেও কথা থেকে যায়, ওনার বর্তমান যে বয়স এবং শারীরিক যে অবস্থা, সেটাকে তুলনা করলে ওনাকে কি বিবেচনায় 3টি আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে? এটা কি আমরা বলবো যে পরিবারতন্ত্রেরই একটি সম্প্রসারিত রূপ, অথবা তার যে ব্যক্তিগত ইমেজ, সেই ইমেজকে ব্যবহার করে অন্তত কমপক্ষে 3টি আসন নিশ্চিত করা এবং পরবর্তীতে 1টি আসন রেখে বাকি 2টি আসনে অন্য কাউকে উপনির্বাচনের মাধ্যমে জিতিয়ে আনা? এটি একটি বড় প্রশ্ন। তিনি কি পারবেন জনসভায় গিয়ে 3টি জায়গায় মানুষকে সামনে বক্তব্য উপস্থাপন করতে, ভোট চাইতে? সেটা কি শারীরিকভাবে ওনার জন্য সম্ভব এই বয়সে এসে? এটি একটি বিরাট প্রশ্ন। কারা এই পরামর্শ দিয়েছেন? ম্যাডাম খালেদা জিয়া কি রাজি ছিলেন, অথবা দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি কি এই সিদ্ধান্ত দিয়েছেন? সুতরাং এটি নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিতে পারে এবং নিশ্চিত করে বলার কোনো উপায় নেই যে 3টি আসনেই তিনি তার ইমেজের কারণে জয়ী হয়ে আসবেন। আমাদেরকে ভুলে গেলে চলবে না, বিএনপিকে ভুলে গেলে চলবে না যে গত 17 বছরে দেশে 4 কোটি নতুন ভোটার হয়েছে, যারা কোনো দিন এখনও ভোট দিতে পারেনি, যাদের বয়স 18 থেকে 35 বা 30 বছরের মধ্যে। সুতরাং সেই ভোটাররা কি শুধুমাত্র ব্যক্তি ইমেজের কারণেই ভোট দিবেন? সেই বিষয়টি বিবেচনায় রেখে কি ম্যাডাম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে? এটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মনোনয়নের তালিকায় প্রাথমিক যে 237 জন মনোনয়ন পেয়েছেন, তারা ঘুরে ফিরে সেই একই মুখ। তাদের প্রায় 80 ঊর্ধ্ব বয়স, কারো কারো 85-90, কেউ কেউ মাসে 2 বার হাসপাতালে ভর্তি হন, কেউ কেউ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান নিয়মিতভাবে। সুতরাং এই যে ব্যক্তিরা, যারা 17 বছর দ্বারা 2008 সনেও নির্বাচন করেছেন, 2014 সনে বিএনপি নির্বাচন বয়কট করেছে, সেই কারণে তারা নির্বাচন করতে পারেননি, 2018 সনেরও তারা নির্বাচন করেছেন, আবার 2024 সনে এসেও যদি নির্বাচনে জেতেন, তারা যদিও বয়কট করেছেন, এই লোকগুলি হয়তো জেতেন। সুতরাং এই যে মানুষগুলো, যারা বয়োবৃদ্ধ, বয়সের ভারী ন্যূজ্জ যে মানুষগুলো, তারাই কি একমাত্র অপরিহার্য ছিল? দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই এই বয়সী। অনেকে বলে থাকেন যে 60 বা 65 বছর বয়সের পরে মানুষ নতুন করে কোনো কিছু শিখে না, মানুষের ব্রেইন আর কাজ করে না। সুতরাং এই মানুষগুলি যদি নির্বাচিত হয়ে সংসদে যান, তারা
আমাদের জন্য, জাতির জন্য, দেশের জন্য কী নীতি প্রবর্তন করবেন, কী চিন্তা করবেন, কতটুকু সুস্থভাবে তারা চিন্তা ভাবনা করে দেশের নীতি নির্ধারণ করতে পারবেন এবং দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারবেন, সেটি একটি প্রশ্ন। যেমন তারেক রহমান সাহেব প্রায়শই বলে থাকেন যে তিনি তারুণ্যকে প্রাধান্য দেন। বাংলাদেশে তরুণ সমাজ আগামী দিনের হাল ধরবে। উনি যখন বলেন বাংলাদেশই প্রথম, তখন তরুণ সমাজকে উনি অনেক বেশি উৎসাহিত করেন। কিন্তু দেখা যাচ্ছে এই মনোনয়নের তালিকায় তরুণ সমাজের প্রতিনিধিত্ব খুবই কম। নতুনদের এখানে স্থান নেই বললেই চলে। সুতরাং সেটি আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমাদের সামনে এসছে। যদি আমরা বলি নারী প্রার্থীদের সংখ্যা, সাধারণত 5% নারী প্রার্থী থাকার কথা, কিন্তু 237 জনের যে মনোনয়নের তালিকা, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2% সামান্য একটু বেশি নারী প্রার্থী তারা মনোনয়ন দিয়েছেন। সুতরাং সেখানেও প্রশ্ন থাকে, তাহলে কি নারীদেরকে বিএনপির দলের যে নারী সদস্যরা রয়েছেন তারা কি যোগ্য নন, তারা কি মনোনয়ন পাওয়ার যোগ্য নন, নাকি এখানেও একটি পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করেছে, নারীদেরকে এখানেও পিছিয়ে রাখার একটি কৌশল হিসাবে নিয়েছে তারা বিএনপি? যদি এই প্রশ্নগুলি মিলিয়ে তাহলে কি দাঁড়ালো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 17 বছর ধরে বিএনপি নানা আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনাকে হটিয়ে দেবার যে আন্দোলন করার ক্ষেত্রে নানা রকম জেল জুলুম অত্যাচারের শিকার হলো, এত কিছুর পরেও দলের মধ্যে উল্লেখযোগ্য কোনো সংস্কার, কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম না। আমরা ঘুরে ফিরে সেই একই চিত্র লক্ষ্য করছি। যেটা আমি একটু আগে বলেছি যে 4 কোটি যে নতুন ভোটার, এটা অত্যন্ত সচেতন, যাদেরকে আমরা জেএনজি বলি, যারা এদেশের ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সামনে দাঁড়িয়ে গুলির সামনে বুক চিতিয়ে দিয়ে তারা এই স্বৈরাচার বা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করেছেন। তারা কি শুধুমাত্র মুখ দেখে ভোট দেবে? বিএনপির নেতৃত্ব কি ভাবছে যে মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা যাকে দাঁড় করাক না কেন তাকেই জনগণ ভোট দেবে? এটি একটি বড় প্রশ্ন বিএনপির জন্য। এবারের নির্বাচনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এবং খুব সম্ভবত এখনও পর্যন্ত যা মনে হচ্ছে আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইনগত কারণেই, যেহেতু তাদের বিচার চলছে এবং একটি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত। সুতরাং বিএনপির এই যে আচরণ, এই যে দৃষ্টিভঙ্গি, এই যে মনোনয়নের ক্ষেত্রে তাদের যে ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি, সেটা তারা স্বীকার করবেন কিনা জানি না, কিন্তু বাইরে থেকে একজন নাগরিক হিসাবে আমরা বুঝতে পারি যে এখানে এই ভুলগুলি তারা করছেন। পক্ষান্তরে কি তারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামকে সুযোগ করে দিচ্ছেন না? আমি এবং আমার মতো অসংখ্য ব্যক্তি, লক্ষ লক্ষ ব্যক্তি আমরা চাই না জামাত ইসলামী আসন্ন নির্বাচনে ভালো করুক। জামাত ইসলামী যত বড়ই স্বপ্ন দেখুক না কেন যে তারা ক্ষমতায় আসবে, সেটা বাংলাদেশে এখনও আমি মনে করি যে কোনোভাবেই সম্ভব না। এদেশের মানুষ জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না এবং তারা যাই ভাবুক না কেন আসলে নির্বাচনের ফলাফলে তারা তেমন কিছু করতে পারবে না। কিন্তু বিএনপি যদি এই ভুলগুলো করতেই থাকে তাহলে সেটা জামাতকে অনেকখানি এগিয়ে রাখবে। এবার আসা যাক মনোনয়ন পরবর্তী যে দলীয় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং হানাহানি, সে বিষয়ে কথা বলা যাক। আমরা লক্ষ্য করেছি যে মনোনয়ন দেওয়ার ঘোষণার পূর্বে তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লন্ডন থেকে একাধিকবার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেছেন। তিনি সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছেন যে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে, কোনো ধরনের বিদ্রোহ বিশৃঙ্খলা দলের মধ্যে চলবে না। এ বিষয়ে তিনি সবাইকে বলেছেন, অনুরোধ করেছেন এবং এসব সবার পরে সমস্ত দলীয় কর্মী এবং নেতারা স্বীকারও করেছেন যে আমরা তারেক রহমান সাহেবের এই নির্দেশনা, এই অনুরোধ মেনে চলব। দল যাকেই মনোনয়ন দেখ না কেন আমরা তার পক্ষেই কাজ করব, এক হয়ে কাজ করব। কিন্তু আমরা বাস্তবে দেখলাম ঘটনা উল্টো। মনোনয়ন দেওয়ার পরেই শুরু হয়ে গেল দেশের নানা অঞ্চলে, নানা জেলায় দলের নিজস্ব কর্মীদের মধ্যে হানাহানি, যারা মনোনয়ন পেয়েছেন এবং যারা মনোনয়ন পাননি, এই দুই পক্ষের মধ্যে ব্যাপক হানাহানি। তারা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন, টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে জনসাধারণের জন্য দুর্ভোগ তৈরি করছেন। সুতরাং
সেটিও বিএনপির জন্য কতটা ভালো ফল বয়ে আনবে এবং নতুন ভোটার এবং পুরান ভোটার যাই বলি না কেন তারা এটা কীভাবে নেবে সেই বিষয়টি বিএনপি ভেবে দেখা উচিত। আমরা ইতিমধ্যে জেনেছি যে চট্টগ্রাম ৮ আসনে একজন প্রার্থী যখন প্রচারণা চালাতে গিয়েছেন সেখানে তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন সহযোগী নিহত হয়েছেন, যিনি কিনা পুলিশের তালিকায় 16টি খুনের মামলার আসামি, একজন শীর্ষ সন্ত্রাসী। সুতরাং এই শীর্ষ সন্ত্রাসীরা কি বিএনপির এই নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন? তাদেরকে বিএনপি কি উৎসাহিত করছেন নির্বাচনে এই প্রচারণার কাজে যুক্ত থাকবার জন্য? একটি কথা এখানে উল্লেখ করা প্রয়োজন। অনেক দুর্মুখেরা বা দুষ্ট লোকেরা বলে বেড়াচ্ছেন যে বিএনপির এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অর্থের লেনদেন হয়েছে, কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনতে হয়েছে, বা যেটাকে আমরা মনোনয়ন বাণিজ্য বলি। এ বিষয়ে যদিও আমার কাছে কোনো জেনুইন বা স্পষ্ট তথ্য নেই, তাই সুনির্দিষ্টভাবে আমি কোনো মন্তব্য করতে পারছি না বা করতে চাচ্ছি না। তবে এমন যদি হয়ে থাকে, এই যে আজকে যে দলীয় ভেতর বিশৃঙ্খলা, এই যে হানাহানি, এই যে মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন পাওয়াদের মধ্যে যে বিরোধ, যে সংঘর্ষ, এটা কি এই কারণে হয়েছে যে একাধিক ব্যক্তি মনোনয়নের জন্য অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন বিরাট অঙ্কে, এবং যখন মনোনয়ন পাননি তখন সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে এখন মনোনয়ন যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে সংঘর্ষে নেমেছেন, তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, জ্বালাও পোড়াও করছেন? সেটিও কিন্তু একেবারে হিসাবের বাইরে না। সেই বিষয়টিও হয়তো এর পেছনে একটি কারণ হিসাবে থাকতে পারে। মজার বিষয় হচ্ছে এই যে চারিদিকে মারামারি হানাহানি বিএনপি নিজস্ব দলীয় ক্যাডাররা, দলীয় কর্মীরা, দলীয় নেতারা করছেন, এর জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কাছে বিচার দাবি করছেন। সরকারকে বলছেন এদেরকে ধরতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটা কি সত্যি হাস্যকর না? আপনারা মনোনয়ন নিয়ে বাণিজ্য করবেন, মনোনয়ন নিয়ে খেলবেন, সন্ত্রাস করবে আপনাদের দলীয় কর্মীরা, আর তার বিচার করতে হবে সরকারকে? নিশ্চয়ই না, এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। আপনারা নিজেদেরকে সামলাতে পারেননি বলে আজকের এই ঘটনা। তো পিছনের ঘটনা যাই হোক, সেটা মনোনয়ন বাণিজ্য হোক কিংবা অন্য কোনো কারণে এই দলীয় বিশৃঙ্খলা হোক, বিএনপি নামক দলটি যারা নির্বাচন হলে ক্ষমতার যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, অপেক্ষায় আছে, তাদের দলের মধ্যে যে কোনো পরিবর্তন ঘটেনি এত বছর পরেও তা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। দলের ভিতরে কোনো সংস্কার হয়নি। তারেক রহমান সাহেব লন্ডনে বসে ভার্চুয়ালি যত আদর্শের কথা, নীতির কথাই বলেন না কেন, বাংলাদেশে অবস্থানরত যে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যে নেতাকর্মীরা রয়েছেন, প্রকৃতপক্ষে তারা তাকে অনুসরণ করছেন না, তার কথার মূল্য দিচ্ছেন না। ফলে এই সমস্ত ঘটনা আমরা দেখছি। এর ফলে আগামী নির্বাচনে বিএনপি অর্থাৎ আপনাদের ফলাফল কি হবে তা নিয়ে আপনাদেরকে এখনই গভীরভাবে ভাবতে হবে। আপনাদের কারণে সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে পড়বে তা মোটেই কাম্য নয়। এটি আপনাদের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং আপনারা আপনাদের নিজস্ব সমস্যার কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আর সরকারকে বলবেন বিচার করতে হবে, আসামি ধরতে হবে, তা তো হবার কথা নয়। প্রিয় দর্শক, আমার বিশ্লেষণ বিএনপির মনোনয়ন এবং মনোনয়ন পরবর্তী যে সংঘর্ষ বা হানাহানি আজকে এই পর্যন্তই শেষ করলাম। এ বিষয়ে যদি আপনাদের কোনো ভিন্ন মতামত থেকে থাকে তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যদি আলোচনা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।